হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে যাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরো প্রায় ৭৫ জন ট্যুরিস্ট ৩ দিন একটা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি, তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম, তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর, তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত এফএমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম। সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোনো এক প্রত্যন্ত গ্রামে ৮০-৯০ দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময় বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে, যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এই কথায় রাজি হলো না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর ৩-৪ বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময়ে বাঘের কবলে পড়তে হবে। দীপালি একথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না,
কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করলো যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়, কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে। যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও খোলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখল চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচ খচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হ্যারিকেনের আলোতে দেখল কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠল। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিশুতি পরিবেশ। এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু দূরে, অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের উপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি তবে অযথা আর এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছিয়ে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবল এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনল যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি যেই আবার গ্রামের পথে মুখ করলো, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পেছনে ঘুরে দেখলো যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে কে ওখানে? মদন। দীপালি তো একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি, আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখলো তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখলো তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সে অন্ধকার একটা মানুষের মতো অবয়ব। কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্য থেকে মদনের বিভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা,
মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি আমাকে নিয়ে যা, দীপালি আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না। প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বোনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের গভীরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচন্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার 2 দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিসফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করি ভূত এফএম এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। ভালো থাকবেন। নাম এবং ঠিকানা মেহেদী রহমান, এবং তারপরে তিনি তার RK মিশন রোড গোপীবাগের ঠিকানা দিয়েছেন। আমি জানি না ঘটনাটা মানে একজনের মুখ থেকে শোনা, ধরে নিচ্ছি এটা একটা সত্যি ঘটনা। যদিও আমি এটার উপর কোনো মন্তব্য করতেছি না, বিশ্বাস করা বা না করা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। কিন্তু এটা পাঠিয়েছেন মেহেদী রহমান, মোহাম্মদ মেহেদী রহমান, এবং তিনি তার পুরো ঠিকানা এবং ফোন নাম্বার দিয়েছেন এখানে। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এখানে মদন ফেরার সময় যদি একই রাস্তা ধরে ফেরে, তাহলে বাওয়ালিদের কিন্তু তাকে রাস্তায় পাওয়ার কথা। আমার ধারণা যে শকুন বা যে কোনো প্রাণী যারা তাকে খুবলে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে, তারা তাকে কিছুটা টেনে হয়তো বনের গভীরে বা অন্য কোথাও নিয়ে গিয়েছিল। সেটা শকুনের পক্ষে হয়তো সম্ভব না, অন্য কোনো প্রাণীর পক্ষে হয়তো সম্ভব, সেটাও হতে পারে। বা পুরো মৃত্যুটাই অস্বাভাবিক হতে পারে। এবং তারপর থেকে এখনো তো মদন সেই সুন্দরবনে আছে। আছেন কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি। আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে। HSC পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম। খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নামকরা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হলো এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি। বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম।
খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হলো কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগলো। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর খুঁড়ে মাথা আনতে বললেন। আমি বললাম, না, এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে, চল। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ, এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করলো না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম। দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুঁড়ে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ও ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন, আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ভূত এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা। দিন ধরে লিখব করে অবশেষে আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটি একটি পুকুরকে নিয়ে। এটি ঘটে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে। আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব।
দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমোহনী চৌরাস্তার একটু দূরে কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসে, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না। এ কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি বলা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানিশূন্য পুকুরে তাকে হাঁটতে হবে, এবং ঘটনাটি যদি এখানেই শেষ হতে হলে ভালোই হতো। এরপর যা হলো তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হলো, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগলো। এক সময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করলেন। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের গোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হলো। বিপত্তি বাঁধল তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো। কোনো এক অজানা রহস্যে মেয়েটা ওপরে উঠে আসতে পারল না। পুকুরের পানিতে ভরপুর, মেয়েটা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। সত্যি না হয় দেয়া ঠিকানায়, সত্যি যদি বিশ্বাস না হয় দেয়া ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন, কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে? তার আগে বলে রাখা ভালো, কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে। তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোনো জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না, বা তারা কতটুকু মাটি খুঁড়ল। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এলো। তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়ালো। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াতো। এ ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করলো এবং সে গোপনে পাহারা দিতে থাকলো, এই বলে তার স্ত্রীকে কমলা যেন তার পানির নিচে যেতে না পারে। সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এলো। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসলো। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে, সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারল না। শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ছনের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ছনের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়। আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন। তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণে কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসতো এবং তা ফিরিয়ে দিত। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পানির ওপরে উঠে আসতো না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখল। অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাঁধল। তা 3 দিন ওপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারো জন্য এলো না। সবশেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাবার খাইয়ে এক খেলে পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এলো। আরেকটা কথা, কমলা তাকে
কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করলো বা চিন্তা করলো যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হলো। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোনো একটা জায়গায় চলে যায়। যেদিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিঘির নামকরণ করা হয়। খুবই অদ্ভুত একটা ঘটনা, যে ঘটনাটা যিনি লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আমার মনে হয় বাদ দিয়ে গেছেন উনি, যার কারণে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এই পুকুরে কোনো একটা গ্রামের যে পুকুরটাতে কোনোভাবেই মানে পানি উঠছিল না, সেই পানির ব্যবস্থা করার জন্য এই কমলা মেয়েটিকে হাঁটতে বলা হয় এবং সে যখন হাঁটে তারপরে তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত পা দিয়ে ব্লিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাঁটতে হবে। একটা পর্যায়ে সে হাঁটে ঠিকই, কিন্তু পানিটি ভরে যাবার পরে কোনো একটা পন্থায় সেই ব্লিডিংয়ের ব্যবস্থা করা হয় এবং সে পানি থেকে উঠে আসতে পারে না এবং ধারণা করা হয় সে পানির নিচেই বসবাস করে। কিন্তু তার একটা নবজাত শিশু ছিল, যে শিশুকে সে প্রতিদিন খাওয়াতে পুকুর থেকে উঠে আসতো এবং তার স্বামী একদিন সেটা দেখতে পায় এবং তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয় এবং কমলা ওই এলাকাবাসীকে নানান রকমের হেল্প করতো এবং সে হেল্প মানে কোনো একটা কারণে সেই হেল্প করাটা একদিন বন্ধও হয়ে যায় এবং সেটা আপনারা শুনেছেন যে কী কারণে। এবং এই জায়গাটা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই জায়গাটা যদি আপনি যান এবং এই দিঘিটি সম্পর্কে খোঁজ নেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন এবং এই ব্যাপার সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে খোঁজ নিয়ে অবশ্যই জানতে পারেন এবং আমাদেরকেও জানতে পারেন যে কী ধরনের ঘটনা সেখানে ঘটলো বা